বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা আজ মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে। স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলেই তিনি এই মন্তব্য করেছেন। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি গৌরবের বিজয় ও আগামীর বাংলাদেশ, এবং আমার অতিথিরাও ঠিক যথাসময়ে আমার সাথে যুক্ত হবেন। আজ অতিথিরা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা জনাব ফয়েজ আহমদ এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ জহির বীর প্রতীকের। সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ভোট রক্ষা করা দেশ রক্ষা করার মতো দায়িত্ব। যোগ্য প্রার্থীকে ভোট দিন এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী ত্রয়োদশ যে নির্বাচন, 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করুন। এই আহ্বানের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ শেষ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আমাদের আলোচনায় আসতে চাই। যেমনটা শুরুতেই জানিয়েছিলাম, আমাদের আজকে আলোচনার বিষয় গৌরবের বিজয় ও আগামীর বাংলাদেশ, এবং আমাদের আলোচক হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। জনাব ফয়েজ আহমদ, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই। এবং আমরা যেমনটা দেখলাম যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেকগুলো বিষয় তিনি খুব সংক্ষেপে, খুব স্বল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন, এবং প্রায় তার এই 2 বছরের যে কর্মকাণ্ড এবং আসছে নির্বাচন, সেটি মিলিয়ে সবকিছু তিনি খুব সুশৃঙ্খলভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। শুরুতেই তিনি শরীফ ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই আঘাতের কথা বর্ণনা করেছেন। শহীদ মুক্তিযোদ্ধা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শুরু করেছেন। আমি যদি বলি, প্রধান উপদেষ্টার এই পুরো জাতির উদ্দেশ্যে দেয়া যে ভাষণটি, সেটিকে যদি এক জায়গাতে করে আমি আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের কথা আমরা বলছি, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কি বার্তা দিয়ে গেলেন বলে মনে হয় আপনার কাছে, ফয়েজ আহমদ? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা, এবং যে দর্শকরা দেখছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় 18 মিনিট সময় নিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনি আজকে আমাদের মহান বিজয় দিবসে। এ সময় তিনি একটা কথা পুরো ভাষণের যদি আপনি একটা লাইনে নিয়ে আসেন, আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশের বৈষম্যহীন, শোষণ মুক্ত একটি বা দেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, আমাদের পূর্বপুরুষেরা দেখেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা প্রয়োজন। সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য শুধুমাত্র মুখে যদি আমরা বলি তাতেই আসলে সম্ভব নয়। নানান ধরনের সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই জায়গায় ইতিমধ্যে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, এবং সে সমস্ত উদ্যোগের ধরুন সংস্কারের তো নানান ধরন আছে, তো বেশ কিছু সংস্কার তো ইতিমধ্যে এগুলি বাস্তবায়ন হয়ে গেছে। বেশ কিছু সংস্কার যেগুলি খুবই মৌলিক, সংবিধানের সঙ্গে সম্পৃক্ত, সেগুলি বাস্তবায়নের জন্য একটি গণভোটের সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলগুলি। তার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। সেই বিষয়টাকে মাননীয় প্রধান উপদেষ্টা দুটি বিবেচনায় খুব গুরুত্ব দিয়ে দুটো নির্বাচন নিয়েই আলাদা আলাদা করে কথা বলেছেন। গণভোটের বিষয়টি বলেছেন যে কেন গণভোটটা আমাদের জন্য জরুরি, বাংলাদেশ রাষ্ট্রকে আমরা ঠিক কোন জায়গায় দেখতে চাই, কিভাবে দেখতে চাই, সেজন্য মানুষের কাছে এখন অপিনিয়ন চাওয়া হচ্ছে গণভোটের মধ্য দিয়ে। মানুষ যদি এই সংস্কার প্রস্তাবগুলির পক্ষে থাকেন তারা হ্যাঁ বলবেন, যদি সংস্কার প্রস্তাবগুলির পক্ষে না থাকেন মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ। অপরদিকে আপনার জাতীয় সংসদ নির্বাচনের যে গুরুত্ব সেটিও তুলে ধরেছেন। ভোটকে কিভাবে একজন মানুষ, একজন নাগরিক তার দায়িত্বের কোন জায়গা থেকে তার ভোটের পবিত্রতাকে কিভাবে মূল্যায়ন করেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভোট শুধু কাগজে দেয়া একটি সিল নয়,
এটার সঙ্গে যদি আমরা ভুলে যাই যে কাগজে একটা সিল দিয়ে দিলাম, তা নয়, বরঞ্চ বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে এই ভোট আমার একটি আসলে অক্ষর, আমার একটি স্বাক্ষর, সেই জায়গা থেকে বিবেচনা করা, রাষ্ট্রের যে মালিকানার জায়গায় নিজেকে দাবি করা, এই ভোটের মধ্য দিয়ে সেই অধিকারটা বুঝে পাওয়ার যে তাগিদ, সেটার কথা বলেছেন। সেজন্য উনি খেয়াল করবেন যে রাজনৈতিক দলগুলির মানুষকে যেরকম ভোট কেন্দ্রে আসার জন্য আহ্বান জানিয়েছেন, মানুষকে তার ভোট ঠিকমতো কাস্ট করা এবং ভোট বাক্সে সেই ভোট ফেলা, কেউ যদি বাধা প্রদান করতে আসে সেক্ষেত্রে নিজে প্রতিরোধ করা, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া, অর্থাৎ ভোটের জায়গাটা মানুষ যেন ঠিকই আসলে উৎসব মুখরভাবে এবং খুব দায়িত্বশীলভাবে ভোটটা প্রয়োগ করতে পারে, সেজন্য উনি যেমন বলছেন, তেমনি আমাদের রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের প্রতি উনি একটা উন্মুক্ত আহ্বান জানিয়েছেন। উনি বলেছেন যে আপনারা এই ভোটের লড়াইয়ে, ভোটের মাঠে একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করুন, কিন্তু কেউ কাউকে শত্রু ভাববেন না। এটা তো খুবই সত্য যে আপনি ধরুন, আমরা নির্বাচনের সময়কার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলি না, তো যত বিবেচনাই করি না কেন, আমরা যেভাবেই বিবেচনা করি না কেন, যত ডেপ্লয়মেন্টই হোক না কেন, প্রার্থীরা মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি একে অপরের প্রতি রেসপেক্টফুল না হন, তারা যদি এই যে একে অন্যের ভোট কেড়ে নিয়ে যাওয়ার মানসিকতা দেখান, তাহলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনি ক্ষুদ্র পরিসরে আমাদের ট্রেডিশনালি বাংলাদেশের নির্বাচনের পার্সপেক্টিভ যদি আপনি বিবেচনা করেন, ট্রেডিশনালি যেটা হয়, নির্বাচন কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডিপ্লয়মেন্ট, সেটা নিরস্ত্র, সশস্ত্র, লাঠি হাতে, আনসার, পুলিশ, সব মিলিয়ে দেখা যায় 15-16 জন সর্বোচ্চ। তো এই সংখ্যক মানুষ দিয়ে আপনি তো শান্তিপূর্ণ করতে পারবেন না, আনটিল আনলেস আমরা পলিটিক্যাল পার্টি, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি এমন প্রার্থী এবং ভোটাররা, নাগরিকরা, তারা যদি প্রত্যেকে দায়িত্বশীল না হয়, সেক্ষেত্রে আসলে ঐক্য ছাড়া কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজে আসবে না, এমনটাও কিন্তু আমরা তাকে বলতে শুনেছি। আমি ফিরবো আইন শৃঙ্খলা নিয়ে, যেহেতু প্রসঙ্গটা চলে এসেছে, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সেই বিরতিটা নিয়ে ফিরে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটু কথা বলতে চাই, কারণ নিরাপত্তা ইস্যুটা এখন শুধু সাধারণ মানুষ কিংবা ভোটারের না, প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে গেছে। ফয়জ আহমেদ, একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, বিরতিটা নিয়ে ফিরে আসি। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় গৌরবের বিজয় ও আগামীর বাংলাদেশ। ফয়েজ আহমদ আমার সাথে আছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে, সে বিষয়গুলো নিয়েই কথা বলছিলাম। আমি চলে যেতে চাই আলোচনায়। শুরুতেই যে একটা প্রসঙ্গ আমার কাছে খুব মানে সবসময় জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এই মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের সময় থেকে আমি প্রায় সবসময় এই প্রশ্নটা করেছি। আমি আজকে ফয়েজ আহমদ আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে জুলাই বিপ্লব কিংবা জুলাই অভ্যুত্থান আমরা যেভাবে বলতে চাই না কেন, সেটাকে আসলে তো ছোটোভাবে দেখার কোনো সুযোগই নাই, কিংবা মুক্তিযুদ্ধকেও ছোট করে দেখার কোনো সুযোগই নাই। যদি একজন বাংলাদেশি, আমি বাঙালি হই কিংবা আমি বাংলাদেশি হই, কিন্তু বরাবরই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ এবং জুলাই যোদ্ধাদের, মানে মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রয়াস বা একটা অপচেষ্টা কিংবা একটা স্থূল বলি কিংবা সূক্ষ্ম এক ধরনের চেষ্টা সবসময় রয়েছে, এটা আসলে কেন? জি, দেখুন, আপনি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে চেতনা, সেই চেতনাকে এই দেশের আপামর জনগণের, এদেশের মুক্তিকামী সকল মানুষের জন্য একটি সার্বজনীন চেতনা না হয়ে উঠুক, তার একটা ভয়াবহ প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন স্লোগান, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন মুক্তিযুদ্ধের নিয়ে বিভিন্ন আয়োজন, এর সব কিছু তার দলীয় কর্মকাণ্ড হিসেবে প্রতিফলন করার একটা চেষ্টা করেছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে সরকার, প্রথম সরকার, সেই সরকার বাংলাদেশে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা করা, রাজাকারের সুস্পষ্ট তালিকা করা বা এই ধরনের বিষয়গুলিতে যে মনোযোগ দেওয়ার কথা ছিল, তার কোনোটি দেয়নি। এর ফলে আপনি দেখুন, আজকে স্বাধীনতার 54 বছর পরে এসেও বাংলাদেশে কয়জন শহীদ রক্ত দিয়েছেন আমাদের এই দেশ স্বাধীন করার জন্য, এই ভূখণ্ড স্বাধীন করার জন্য, লাল সবুজের পতাকাটি আমাদেরকে দেওয়ার জন্য, তার সংখ্যা নিয়ে বিতর্ক হয়। এর দায় কার? এর দায় হচ্ছে আওয়ামী লীগের। আপনি আসুন,
এই জুলাই গণ অভ্যুত্থানের পর যখন আমরা কথা বলছি যে মহান মুক্তিযুদ্ধকে যেমন আমরা ছোট করে দেখার কোনো সুযোগ নেই, তেমনি জুলাই অভ্যুত্থানকেও ছোট করে দেখার সুযোগ নেই, এই কথাটা বলার মধ্য দিয়েই আমরা একটা কম্প্যারিজন তৈরি করার চেষ্টা করি। আসলে এটা তো হবার কথা নয়। তাহলে আমি আপনাকে খুব সিম্পলি বলি, জুলাই অভ্যুত্থানে যে সমস্ত নাগরিকরা অংশ নিয়েছেন, যে সমস্ত যোদ্ধারা বিপ্লবীরা অংশ নিয়েছেন, তাদের মধ্যে একজনও, আমি বলছি মিন করে বলছি, একজনও আজকে পর্যন্ত কোনোদিন কোথাও মুক্তিযুদ্ধকে অসম্মান করে অবমাননা করে একটি শব্দ উচ্চারণ করেছে আপনি আমাকে দেখাতে পারবেন না। অপরদিকে যেই মানুষগুলি বলার চেষ্টা করছে এই জুলাইয়ের যারা অভ্যুত্থান করেছে এরা মুক্তিযুদ্ধকে অসম্মান করার চেষ্টা করে, এই মানুষেরা প্রতিনিয়ত জুলাইকে অবমাননা করে কথা বলছে, তাই না? কিন্তু কেন ১,৫০০-এর বেশি মানুষও তো আমি বলছি এর মূল কারণ হচ্ছে একদল মানুষ যারা মূলত আওয়ামী ন্যারেটিভ উৎপাদন করে, মূলত মুক্তিযুদ্ধকে নাম করে এখানে আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা করে। সেই মানুষগুলি ওই মুক্তিযুদ্ধের হাতিয়ারটাকে ব্যবহার করে শুধুমাত্র বিরুদ্ধ মত বা ভিন্ন মত বা অভ্যুত্থানকে অস্বীকার করার একটা গ্রাউন্ড তৈরি করার জন্য, এর বাইরে কিচ্ছু নয়। আপনি তখন কেবলমাত্র বলতে পারতেন যে মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান হচ্ছে, মুক্তিযুদ্ধের সঙ্গে এই ২৪-এর অভ্যুত্থানের এক সাংঘর্ষিক অবস্থা রয়েছে। কখন? যদি আপনি দেখতেন ২৪-এর অভ্যুত্থানের সঙ্গে যে মানুষগুলি সম্পৃক্ত তারা কেউ মুক্তিযুদ্ধকে অসম্মান করছে, তারা কেউ মুক্তিযুদ্ধ আমরা এখানে স্বাধীনতা যুদ্ধের যে সমস্ত আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছি এর কোনোটি পালন করছে না, তখন আপনি বলতে পারতেন। এবং আজকে আমরা দেখেছি যে একেবারে প্রথম প্রহর থেকে শুরু করে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা প্রত্যেকেই কিন্তু শহীদ মিনারে গেছেন ফুল দিতে, এবং তারা আচ্ছা আমি আপনাকে শ্রদ্ধা নিয়ে দিয়েছেন। একটা জিনিস বলি, এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের স্মৃতিসৌধে, এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমি আপনার অনুষ্ঠানে আসার সময় জ্যামে পর্যন্ত পড়েছি, মানুষের অংশগ্রহণ, শিল্পকলায় অনুষ্ঠান হচ্ছে, সেখানে কোথাও কি কোনো দলের স্লোগান দিয়ে কোনো মানুষ হাজির হচ্ছে? আপনি ২ বছর আগে মুক্তিযুদ্ধ, ২ বছর আগে বিজয় দিবস, স্বাধীনতা দিবস কোনোটি কিভাবে পালন করতে পেরেছেন? সব দলীয় লেবাস আপনাকে পালন করতে হয়েছে। মানুষ তার অংশগ্রহণ সরিয়ে নিয়েছে। সুতরাং আপনি যেই জিনিসটাকে পলিটিসাইজ করতে করতে, আমার জাতির গৌরবের জিনিস, আমার জাতির অর্জনের জিনিস, এগুলিকে পলিটিসাইজ করে 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 এমন জায়গায় নিয়ে গেছেন, এখন কিছু মূর্খ বদমাশ মানুষ এরা খুব সুকৌশলে অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে, ওই জিনিস হাসিল করার জন্য যাতে এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করা যায়, খুনিদেরকে নর্মালাইজ করা যায়, যারা গুম করেছে তাদেরকে নর্মালাইজ করা যায়, যারা এখানকার সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছিল, এখানে ফ্রিডম অফ স্পিচ কেড়ে নিয়েছিল, ফ্রিডম অফ প্রেস কেড়ে নিয়েছিল, তাদেরকে নর্মালাইজ করার জন্য মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। খেয়াল করুন, বিশ্বাস করুন, আপনি আপনার রিপোর্টার দিয়ে আপনি বক্স পপ সংগ্রহ করুন, মানুষের সঙ্গে কথা বলুন, জিজ্ঞেস করুন, মানুষ এখন আর এই সমস্ত জিনিস খায় না, এগুলি চলে না। মানুষ এগুলিকে প্রত্যাখ্যান করেছে বলেই শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধের স্বাদ আবার গ্রহণ করেছে। এই কথাটি কেন বলা হয়? দ্বিতীয় স্বাধীনতা বলা হলে অনেকে কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে কি তখন আমরা স্বাধীন হইনি? অবশ্যই স্বাধীন হয়েছি, এবং সেই স্বাধীনতা আমাদের বেহাত হওয়া থেকে উদ্ধার হয়েছে ২৪-এ। অবশ্যই আপনি যেহেতু বললেন এই যে ফ্রিডম অফ স্পিচ এবং বাক স্বাধীনতার কথা বললেন, কথা প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো কথা প্রসঙ্গে, অনেকেই বলেন যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, তাদেরকে ঠিক মতো কথা বলতে দেওয়া হচ্ছে না, টেলিভিশন টক শোতে কথা বলতে গেলেও নাকি নানা রকমের এমবার্গো থাকছে। এটা আসলে কতটুকু জাস্টিফাই করবেন আপনি? এটার প্রশ্নের জবাবের চেয়ে বরঞ্চ একটি প্রশ্ন করা আমার জন্য খুব সহজ। আমি ধরুন সরকারকে প্রতিনিধিত্ব করছি, তো আমি তো সরকারের এই দায়িত্বে আসার আগে আমি নিজে একজন সাংবাদিক ছিলাম। অতএব বাক স্বাধীনতা বলেন, ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ প্রেস বলেন, যাই বলেন, এটার যে ভিকটিম কিভাবে মানুষ হয়, আমার সহকর্মীরা হয়েছে, সেটা আমি প্রত্যক্ষ করেছি। এবং এই সংক্রান্ত যত প্রশ্নই তৎকালীন সরকারকে করা হতো, তারা সবসময় বলতো না, সবকিছু উন্মুক্ত আছে, কোনো বাধা নেই। সেজন্য সরকারের যে বয়ান, এ সমস্ত ক্ষেত্রে মানুষ সেই কথাটা পছন্দ করে না, সাধারণত মানুষ বিশ্বাস করতে চায় না। আমি সেই জায়গায় এখনো নিজেকে রেখেই বলছি। এই জায়গায় আমি উত্তর না দিয়ে আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনার এই টেলিভিশনে, আপনার এই টকশোতে, আপনাদের নিউজ বুলেটিনে কোনো জায়গায় কোন সংবাদ কখন প্রচার হবে, বুলেটিনে প্রফেসর ইউনূসের নিউজ কখন যাবে, সরকারের নিউজ কখন দেখাতে হবে, কত মিনিট দেখাতে হবে, আপনার টকশোর গেস্ট কারা হবেন না হবেন, এই ধরনের কোনো নির্দেশনা আপনি এই মহান বিজয় দিবসে
আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এক সত্য কথাটি বলেন, কখনো কি আপনি ফেস করেছেন? না, আমি ফেস করি নাই। তাহলে- আমরা ফেস তাহলে- করি না এবং তাহলে আপনি যদি বলেন যে আপনাকে বা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, দেখুন আপনাকে আমি স্বাধীনতা দিয়েছি, আপনি আমাকে ডেকে নিয়ে এসে এখানে যা ইচ্ছা তা জিজ্ঞেস করেন, যা ইচ্ছা তাই গালাগালি করার স্বাধীনতা তো আমি আপনাকে দেইনি, কেউ আপনাকে দেয়নি। Exactly. আপনি আমাকে সামনে বসিয়ে আমাকে গালাগালি করবেন, আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি আমার চরিত্র হনন করার চেষ্টা করবেন, চূড়ান্ত অসম্মান প্রদর্শন করবেন, এগুলি নাগরিকরা ভালোভাবে নেয় না। আমি সবসময় একটা কথা বলি, এই টক শোতে বলেন, আলোচনায় বলেন, সভায় বলেন, সেমিনারে বলেন, যেখানে বলেন, যখন সোসাইটির এক ধরনের মানুষ কথা বলে তারা প্রিভিলাইজড, আমি নিজেকে সেই প্রিভিলেজ মানুষ মনে করি যে আমি রাজধানীর একটি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলের স্টেশনে বসে স্টুডিওতে বসে কথা বলছি, এটা তো দেশে লাখ লাখ মানুষ বলছে না, সো আমি প্রিভিলেজ। কিন্তু কোনোভাবেই সেই সব মানুষদেরকে অসম্মান করার কোনো সুযোগ নেই যারা আমাকে দেখছে। আমি বলি যে ধরুন টকশোর কথাই বলি, দুই ধরনের মানুষ টেলিভিশন দেখে। এক ধরনের মানুষ যারা জানে না যে আমি যা বলছি তার সত্য না মিথ্যা, তারা আমি যা বলছি সেটা থেকেই জানার চেষ্টা করে। অপর ধরনের মানুষ যে বিষয়ে আমি কথা বলছি সে বিষয়ে কখনো কখনো আমার থেকেও বেশি জানে। সুতরাং আমি যদি এখানে বসে মিথ্যা কথা বলি, আমি যদি এখানে বসে প্রতারণা করি, মানুষ আমাকে সিম্পলি গালি দেয়। সত্যটা লুকানোর আসলে কোনো উপায় থাকে না। আমি কেন এখানে বসে তাহলে লাখ লাখ মানুষ যারা আমার চেয়ে ভালো জানে বিষয়ে তাদের গালি কেন শুনবো? এজন্য আমি বলছি যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন সে প্রশ্ন বরঞ্চ আমার উত্তর হচ্ছে আপনি যে উত্তর দিয়েছেন এটা আমার মনে হয় দর্শক বেশি গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ আপনাকে। আজকের দিনে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আরো একবার জানিয়ে আমি শেষ করতে চাই আজকের মতো। আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এই ছিল আজকের মতো আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।